অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় বিজ্ঞানের ব্যাপন, অভিস্রবণ এবং প্রসেদনের তৃতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসে আমরা উদ্ভিদ কিভাবে পানি এবং খনিজ লবণ শোষণ করে এবং সারা দেহে পরিবহন করে সেটা সম্পর্কে জানব। তো শুরু করার আগে আমরা ইমবাইবিশন নামের একটি প্রক্রিয়া সম্পর্কে জানব। ইমবাইবিশন কি? ইমবাইবিশন হলো কলয়েডধর্মী বিভিন্ন পদার্থ যে প্রক্রিয়ায় তরল পদার্থ শোষণ করে সেই প্রক্রিয়ার নাম। ইমবাইবিশন কি? কলয়েডধর্মী পদার্থের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। কলয়েডধর্মী পদার্থ কারা? কলয়েড হচ্ছে এক ধরনের মিশ্রণ, কিন্তু কলয়েডধর্মী পদার্থ বলতে একটা বিশেষ ধরনের পদার্থকে বোঝানো হয় যাদের গঠন হয় সূক্ষ্ম, যাদের পৃষ্ঠতলের আয়তন ক্ষেত্রফল হয় বেশি এবং পানির প্রতি এদের আকর্ষণ থাকে, অর্থাৎ এরা হাইড্রোফিলিক হয়। যে সকল পদার্থের প্রতি পানির আকর্ষণ থাকে সেগুলোকে আমরা হাইড্রোফিলিক পদার্থ বলি। আর পানির সংস্পর্শে আসলে এই কলয়েডধর্মী পদার্থগুলো বা হাইড্রোফিলিক পদার্থগুলো এগুলো কিন্তু ফুলে ওঠে। উদ্ভিদ কোষে যে কোষ প্রাচীর সেটা একটা কলয়েডধর্মী পদার্থ। এর প্রধান গাঠনিক উপাদান হচ্ছে সেলুলোজ। সেলুলোজ কিন্তু হাইড্রোফিলিক একটা পদার্থ এবং এর গঠনও কিন্তু খুবই সূক্ষ্ম, খুবই ফাইন। ঠিক আছে, তো কলয়েডধর্মী পদার্থের পানি বা যে কোনো তরল পদার্থ শোষণ করার যে প্রক্রিয়াটা এটাকে আমরা বলি ইমবাইবিশন। কেন আমরা ইমবাইবিশন সম্পর্কে জানলাম? কারণ ব্যাপন এবং অভিস্রবণের পাশাপাশি ইমবাইবিশন নামের প্রক্রিয়াটা উদ্ভিদকে মাটি থেকে মূলরোমের সাহায্যে পানি শোষণ করতে এবং পরিবহনে সহায়তা করে। হাইড্রোফিলিক পদার্থ কি? একটু আগে আমি বললাম যে পদার্থ পানির প্রতি আকর্ষিত হয়, আর এর বিপরীত ধরনের পদার্থকে বলা হয় হাইড্রোফোবিক পদার্থ। যেসব পদার্থের পানির প্রতি আকর্ষণ বিদ্যমান তাদেরকে হাইড্রোফিলিক পদার্থ বলে, আর যাদের বিকর্ষণ বিদ্যমান তাদেরকে আমরা বলি হাইড্রোফোবিক পদার্থ। তোমরা জানো তেল আর পানি কখনো মেশে না। তেল তাহলে কি ধরনের পদার্থ? হাইড্রোফোবিক পদার্থ। তো তেল এক প্রকার লিপিড, এটার রাসায়নিক নাম হচ্ছে লিপিড। লিপিড তেল চর্বি জাতীয় পদার্থ হাইড্রোফোবিক। আর সেলুলোজ অর্থাৎ উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদানটা হাইড্রোফিলিক। ঠিক আছে, উদ্ভিদের পরিবহন কাকে বলে? যে প্রক্রিয়ায় উদ্ভিদের মূল দ্বারা শোষিত পানি এবং খনিজ লবণ উদ্ভিদের সমগ্র দেহে বাহিত হয় তাকে উদ্ভিদের পরিবহন বলে। এই যে এখানে তোমরা একটা উদ্ভিদের ছবি দেখতে পাচ্ছ, এখানে আছে মূল, আর উদ্ভিদের ভিতরে কিন্তু কিছু নালিকার মাধ্যমে পানির চলাচল বিদ্যমান আছে, তাই না? এই নালিকার মাধ্যমে পানি পাতায় যাচ্ছে, আবার পাতা থেকে খাদ্য তৈরি হয়ে সেই খাদ্য আবার উদ্ভিদের সারা দেহে যাচ্ছে। তো এই যে প্রক্রিয়াটা, যে প্রক্রিয়ায় পানি, খনিজ লবণ উদ্ভিদের সমগ্র দেহে বাহিত হয়, পাতায় উৎপাদিত খাদ্য বাহিত হয়, এই প্রক্রিয়াটাকে আমরা বলি উদ্ভিদের পরিবহন। তো মানুষের যেমন বা যে কোনো প্রাণীর যেমন আম, দেহের পরিবহন বলতে একটা রক্ত সংবহন তন্ত্র থাকে, শিরা থাকে, ধমনী থাকে, সেরকম এই অঙ্গগুলোর পাশাপাশি উদ্ভিদের ক্ষেত্রে কি কাজ করে? পরিবহন টিস্যুতন্ত্র। উদ্ভিদের কিন্তু রক্তনালী থাকবে না, শিরাধমনী থাকবে না, তাদের থাকবে কি? পরিবহন টিস্যুতন্ত্র। তো দুই ধরনের পরিবহন টিস্যুতন্ত্র উদ্ভিদে দেখা যায়, একটাকে বলা হয় জাইলেম আর একটাকে বলা হয় ফ্লোয়েম। ঠিক আছে, এগুলো দুই ধরনের টিস্যু। যদিও টিস্যু বলা হয়েছে, টিস্যুতন্ত্র বলা হয় এদেরকে, জাইলেম ফ্লোয়েম এদেরকে। ঠিক আছে, এদের দুইজনকে একত্রে কি বলা হয়? পরিবহন টিস্যুতন্ত্র। তো জাইলেম ফ্লোয়েম সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে। জাইলেম কি? যে পরিবহন টিস্যু পানি ও খনিজ লবণ মূল থেকে পাতায় পৌঁছে দেয় তাকে বলে জাইলেম। আর ফ্লোয়েম হচ্ছে যে পরিবহন টিস্যু দিয়ে পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের সারা দেহে পরিবাহিত হয়। তোমরা যদি একটু আগের ছবিটা দেখো, একটা নালী পথ আছে, এটা দিয়ে কি হয়? মূল থেকে পানি শুধু উপরের দিকে যায়, পাতায় যায়, উপরে যে পাতা আছে বা শাখা প্রশাখা আছে সেখানে যায়। আর আরেকটা নালিকা পথ আছে, এটা হচ্ছে পাতা থেকে শুরু হয়, পাতায় খাদ্য নিয়ে উপরে নিচে দুই দিকেই বহন করে। ঠিক আছে, তো এটা হচ্ছে ফ্লোয়েম। যে পরিবহন টিস্যু দিয়ে পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের সারা দেহে পরিবাহিত হয় তাকে বলে ফ্লোয়েম। জাইলেমে একমুখী পরিবহন ঘটে, ফ্লোয়েমে উভমুখী পরিবহন ঘটে। জাইলেমে পানি ও খনিজ লবণের পরিবহন ঘটে, আর ফ্লোয়েমে কি ঘটে? পাতায় উৎপাদিত খাদ্য সার, খাবারের যে মূল উপাদান সেটার পরিবহন ঘটে। জাইলেম বিভিন্ন ধরনের কোষ নিয়ে গঠিত, যেমন ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। ফ্লোয়েমও বিভিন্ন ধরনের কোষ নিয়ে গঠিত, সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। ঠিক আছে, এগুলো তোমরা উচ্চতর শ্রেণীতে জানবে। তো জাইলেম আর ফ্লোয়েম কাকে বলে, পার্থক্য কি, তা আমি তোমাদেরকে আলোচনা করলাম। এবার উদ্ভিদের পানির পরিবহনের প্রক্রিয়াটা আমি আলোচনা করব। তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, প্রথমে ছবিটা হচ্ছে একটা মূল। একটা মূলের বিভিন্ন অংশ থাকে। মূলের একদম আগায় একটু চওড়া একটা অংশ থাকে, এটাকে বলা হয় মূল টুপি বা মূলত্র। ঠিক আছে, আর এর ঠিক ইমিডিয়েট পরে যে মসৃণ অংশটা থাকে
সেই জায়গাটাকে আমরা বলি বর্ধনশীল অঞ্চল বা কোষ সৃষ্টিকারী অঞ্চল। এই অঞ্চলে কোষ বিভাজন খুব বেশি হয়, যার কারণে এই অংশে উদ্ভিদের মূলটা বৃদ্ধি পায়। আর উপরের যে অংশটা, এটা হচ্ছে মূলরোম অঞ্চল। এখানে কিছু মূল রোম থাকে, কিছু মানে বর্ধিত অংশ থাকে। এই অংশগুলোকে আমরা মূলরোম বলি। মূলরোমের সাহায্যে পানি শোষিত হয়। তো পানি শোষণ মূলত মূলরোম অঞ্চলে ঘটে, এটাকে আমরা বলি পানি শোষণ অঞ্চল। পানির শোষণ কাকে বলে? যে প্রক্রিয়ায় উদ্ভিদ মূল দ্বারা সজীব কোষে পানি টেনে নেয় তাকে পানি শোষণ বলে। পানি শোষণের অঙ্গটা কি? কেবলই বললাম, উদ্ভিদের মূলে অবস্থিত মূলরোম অঞ্চল পানি শোষণে কাজ করে। আমরা জানি অনেক ধরনের উদ্ভিদ আছে যারা জলজ, যারা পানির নিচে থাকে। তো যেসব উদ্ভিদ পানির নিচে আছে তাদের কিন্তু পানি শোষণ অঙ্গ শুধু মূলরোম নয়, তাদের সারা দেহই পানি শোষণের জন্য সক্ষম। তাদের সারা দেহ মাধ্যমেই তারা পানি শোষণ করে। আর পানি যখন শোষণ করে, এই মূলরোম গুলো তো মাটির ভেতরে থাকে, তাই না? মাটির ভেতর দিয়ে চলে যায়। আর এই মূলরোমের সংস্পর্শে যে মাটির কণাগুলি থাকে, এর ফাঁকে ফাঁকে কিন্তু পানি থাকে। তো মাটির ফাঁকে ফাঁকে যে পানি থাকে সেটাকে আমরা বলি কৈশিক পানি। মাটির সূক্ষ্ম কণার ফাঁকে অবস্থানকারী পানির কণাকে কৈশিক পানি বলে। উদ্ভিদ মূলত মূলরোমের সাহায্যে কৈশিক পানি শোষণ করে। কি করে? মূলরোমের সাহায্যে কৈশিক পানি শোষণ করে এবং তারপর সেটা পাতা পর্যন্ত পরিবহন করে। তো এই প্রসেসটা এবার আমরা ধাপে ধাপে শিখব। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটা ছবি দেখিয়ে দেওয়া যাক। এটা হচ্ছে উদ্ভিদের মূলের ত্বক, একদম বাইরের ত্বকটা। তার ভিতরে দেখো, যত ডানে যাচ্ছি তত উদ্ভিদের ভেতরে বিভিন্ন ধরনের কোষ থাকে। তো এই যে দেখো, বাইরে একটা এরকম রিং এর মতো, এটা কিন্তু সম্পূর্ণ গোলাকার, ঠিক আছে? আমরা এর একটা অংশ বিশেষ দেখাচ্ছি। তো এর ভিতরে যদি যাও, আরেকটা রিং এর মতো অংশ পাওয়া যায় উদ্ভিদের একদম মাঝ বরাবর, ঠিক আছে? এখানে দুইটা লেয়ার থাকে, শক্ত লেয়ার। এর বাইরের কোষগুলি বড় বড় আর ভিতরেগুলি ছোট ছোট, এবং কখনো কখনো এরকম ষড়ভুজাকার জিনিস দেখা যায়। তো এই যে দুইটা লেয়ার ভেতরের দিকে, যদি তুমি মাঝ বরাবর কেটে ফেলো এবং এটাকে যদি মাইক্রোস্কোপে দেখো, দেখবে যে দুইটা গোলাকার কোষের সারি আছে ভিতরে। বাইরের ত্বকটাকে বলা হয় অন্তত্বক, আর ভিতরের যে কোষের সারিটা, এটাকে বলা হয় পরিচক্র। তো অন্তত্বক আর পরিচক্র, ঠিক আছে? এর বাইরে কি একটা সাধারণ কিছু গোল গোল কোষ থাকে, এটাকে বলা হয় বহিস্তর। আর সবার বাইরের যে ত্বকটা, যেটা একদম পরিবেশের সাথে আছে, সেটাকে আমরা বলি মূলত্বক। মূলত্বকের কোনো কোনো কোষ কি বর্ধিত, ঠিক আছে? কোষের একটা প্রবর্ধিত অংশ আছে, এটাই হচ্ছে মূলরোম। এগুলো এককোষী মূলরোম। সব উদ্ভিদে যে এককোষী মূলরোম থাকে তা না, কখনো কখনো বহুকোষী মূলরোমও থাকতে পারে, ঠিক আছে? তো মূলত মূলরোম এককোষী হয়। আর মূলরোম পানির সংস্পর্শে থাকে, এগুলো হচ্ছে মাটির কণা। এর ফাঁকে কৈশিক পানি আছে, তো এটা মূলরোমে শোষিত হবে। সেটা হয়ে কি করবে? মূল ত্বক থেকে মূলের বহিস্তর ভেদ করবে, ভেদ করে অন্তত্বক পরিচক্রও ভেদ করবে। ভেদ করে কই আসবে? এই যে ষড়ভুজাকার জিনিসগুলো, এগুলো হচ্ছে জাইলেম। তোমরা জাইলেমের কোন অংশটা দেখছো? তোমরা জাইলেমের একটা স্লাইস দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই যে তোমার স্ক্রিন থেকে উপরের দিকে জাইলেম উঠে যাচ্ছে এবং নিচের দিকেও জাইলেমটা আছে। এই ষড়ভুজাকার পাইপটা আছে, এটা একটা পাইপ, পাইপের এক মাথা, ঠিক আছে? এটা আরো ভিতরের দিকে যাবে, উপরের দিকে উঠবে। তো কি করবে? মূলের অংশে এই পানি শোষিত হয়ে জাইলেমে আসবে, জাইলেম পানিতে নিয়ে যাবে। তো চিত্রটা তোমরা অবশ্যই আঁকবে। এবার তোমাকে আমরা উদ্ভিদের পানি পরিবহন প্রক্রিয়াটা আলোচনা করব। এটা আমরা পানির পরিবহনের যে টোটাল প্রক্রিয়াটা, আমরা এটাকে 3টা ভাগে ভাগ করেছি। প্রথম অংশে কি হবে? প্রথমে মূলরোম থেকে কৈশিক পানিটা ঢুকবে মূলরোমে, ঠিক আছে? কৈশিক পানিটা মূলরোমে ঢুকবে এবং দ্বিতীয় ধাপে কি হবে? এই মূলরোম থেকে পানিটা জাইলেম পর্যন্ত আসবে, আর সবশেষে কি জাইলেম থেকে পাতায় যাবে। তো এই 3 ভাগে আমরা ভাগ করে এটা আলোচনা করব। প্রথম অংশে কি হবে? কৈশিক পানিটা ঢুকবে কিভাবে? আচ্ছা, আমরা বলেছি উদ্ভিদের যে কোষ প্রাচীর, এই যে এখানে চিত্রটা খেয়াল করো, এটা একটা কোষ, মূলরোম, তাই না? মূলরোমে একটা কোষ আছে, এটা একটা কোষ দ্বারা তৈরি। এর যে বাইরে কোষ প্রাচীরটা আছে, যেহেতু এটা একটা উদ্ভিদ কোষ, প্রাচীরটা কিন্তু ভেদ্য, আমরা আগে পড়েছি, ঠিক আছে? এর ভিতর দিয়ে কিন্তু অনায়াসে পানি ঢুকতে পারে। এবং এটা কি আমরা বলেছি, উদ্ভিদের কোষ প্রাচীর কিন্তু কলয়েডধর্মী পদার্থ। এটা ইমবাইবিশনের মাধ্যমে অটোমেটিক পানি টেনে নিবে, পানি টেনে নিয়ে ফুলে উঠবে। এটা হাইড্রোফিলিক পদার্থ, ঠিক আছে? তার মানে কি, কোষ প্রাচীর ভেদ করা কোনো ব্যাপারই না এই কৈশিক পানির জন্য, বরং কোষ প্রাচীরই পানিগুলোকে শুষে নিয়ে ফুলে উঠবে ইমবাইবিশন প্রক্রিয়ায়। তারপরে কি ঘটনা ঘটবে? কোষ প্রাচীরের পরে যে স্তরটা আছে সেটা হচ্ছে কোষ ঝিল্লি বা কোষ পর্দা, সেল মেমব্রেন। তো সেল মেমব্রেন একটা অর্ধভেদ্য পর্দা। এখন দেখো, কোষের ভিতরে কিন্তু জলীয় অংশ আছে, কোষ রস আছে, তাই না? কোষের ভিতরের যে পানি, এখানে কিন্তু অনেক খনিজ লবণ থাকে, অনেক উপাদান থাকে, যার কারণে এর ঘনত্ব কি হয়? তুলনামূলক বেশি থাকে। আর বাইরে যে পানিটা আছে, কোষ ঝিল্লির বাইরে কোষ প্রাচীর ভেদ করে পানি এসে গেছে, তো সেই পানির ঘনত্ব তো কম থাকে,
তো দ্রাবক কোনো পানি নিম্ন ঘনত্বের স্থান থেকে উচ্চ ঘনত্বের দিকে চলে যাবে কি প্রক্রিয়ায়? অভিস্রবণ প্রক্রিয়ায়। আর অভিস্রবণটা যেহেতু কোথায় ঘটছে? অভিস্রবণটা যেহেতু কোষের ভিতরে ঘটছে, তাই এটাকে আমরা বলবো অন্ত অভিস্রবণ। যে প্রক্রিয়ায় কোষের বাইরে থেকে কোষের ভিতরে পানি প্রবেশ করবে এটাকে আমরা বলবো অন্ত অভিস্রবণ। আচ্ছা, তো কি হবে? উদ্ভিদে কোষপ্রাচীর ভেদ্য ইমবাইবেশন প্রক্রিয়ায় পানি শোষণ করে, আর অর্ধভেদ্য প্লাজমা পর্দার সংস্পর্শে পানি এসে গেছে, আর কোষের ভেতরে তরলে ঘনত্ব পরিবেশ তরলের চেয়ে বেশি, তাই অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় পানি কোষে প্রবেশ করবে। তাহলে কিভাবে মূলরোমে ঢুকবে এটা বোঝানো গেল? গেল। আচ্ছা, এবার আসছে শোষিত পানি মূলরোম থেকে জাইলেম পর্যন্ত কিভাবে যায়। মূলের বাইরের যে আবরণটা সেইটা থেকে কেন্দ্র পর্যন্ত সব কোষে কোষরসের ঘনত্ব সমান নয়, বরং মূলরোম থেকে শুরু করে মূলের কর্টেক্স পর্যন্ত, ঠিক আছে, কোষগুলোর কোষরসের ঘনত্ব ক্রমেই বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে আমরা চিত্রটার দিকে আবার ফিরে যাই। এই যে উদ্ভিদের ভিতরের অংশে, ঠিক আছে, এই যে উদ্ভিদের ভিতরের অংশে এখানে যত কোষ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আরো কোষ আছে, সবগুলো এখানে একে দেখানো হয়নি। ঠিক আছে, তোমরাও সবগুলো আঁকবে না। তো এখানে যে কোষগুলো আছে, ধরো এই কোষটা, এই কোষটা, এই কোষটা, এই কোষটা, ডান দিকের কোষগুলো অর্থাৎ ভিতরের দিকের কোষগুলোতে কোষরসের ঘনত্ব থাকে অনেক বেশি, কারণ ওইটা পানি থেকে দূরে, মানে মূলরোম থেকে দূরে। তো ঘনত্ব ভিতরে যখন বেশি আর বাম দিকে যখন কম, বাইরের দিকে যখন ঘনত্ব কম, অভিস্রবণ প্রক্রিয়াটা কিন্তু চলতেই থাকবে। এক কোষ থেকে আরেক কোষে কিন্তু অভিস্রবণ চলতেই থাকবে, কারণ ঘনত্ব বেশি ভেতরের দিকে। আর দ্রাবক কোথা থেকে কোথায় যাবে? নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বে যাবে অভিস্রবণের নিয়ম অনুযায়ী। তাহলে কি এভাবে চলতে 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 কোথায় চলে যাবে? একদম ভিতরের দিকে চলে যাবে। এভাবেই কি এটা কিন্তু জাইলেমে পৌঁছাবে। আচ্ছা, এই যে কোষঝিলি ভেদ করে শোষিত পানি অভিস্রবণ প্রক্রিয়া এক কোষ থেকে অন্য কোষে যায়, এই সিস্টেমটাকে বলে কোষান্তর অভিস্রবণ, সেল টু সেল অসমোসিস। এক সেল থেকে আরেক সেল, এক কোষ থেকে আরেক কোষে অসমোসিস বা অভিস্রবণ। এভাবে কি হবে? কর্টেক্স থেকে পানি অন্ততক পরিচক্র হয়ে জাইলেম বাহিকায় পৌঁছায়। তো এই দুইটা ভিতরে রিং এর মতো লেয়ার, এটাকে আমরা বলি অন্ততক, ভিতরটাকে বলি পরিচক্র। ঠিক আছে, আর কর্টেক্স হচ্ছে এই ভিতরের অংশটা। তো এভাবে কর্টেক্স হয়ে অন্ততক পরিচক্র হয়ে জাইলেমে পৌঁছে যাবে। এরপরে কি? জাইলেমে গেলে কি হবে? জাইলেমে যাওয়ার পরে পানি পাতায় পৌঁছতে আর কোনো বাধা থাকবে না। এই ব্যাপারে আমরা মাত্র দুইটা লাইন বলবো, যে প্রস্বেদনের ফলে জাইলেম বাহিতে একটা পানির একটা টান আছে, ঊর্ধ্বমুখী টান আছে। আমরা যখন প্রস্বেদন পড়েছি তখন বলেছি যে পানি নিয়মিত প্রস্বেদন ঘটার কারণে উদ্ভিদের জাইলেম বাহিকায় কি পানির টান সৃষ্টি হয়, সেই টানেই পানি চলে আসে। তো এখান থেকে কি এক টানে পানি শাখা প্রশাখা বাহিত হয়ে পাতা পর্যন্ত, পাতার কোন টিস্যু? মেসোফিল টিস্যুতে পৌঁছে যাবে। আমরা জানি সবচেয়ে বেশি পাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ টিস্যু হচ্ছে মেসোফিল টিস্যু। ঠিক আছে, পাতার যে গ্রাউন্ড টিস্যু তোমরা উচ্চতর শ্রেণীতে দেখবে, মেসোফিল টিস্যু, এখানেই সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়। তো এই টিস্যুতে পানি চলে যাবে। আচ্ছা, উদ্ভিদের খনিজ লবণ শোষণ তোমাদের আছে বইয়ে, তবে এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত তোমাদের শ্রেণীতে নেই, এটা আরো অনেক উচ্চতর শ্রেণীর পড়া। তবে কিছু প্রাথমিক ধারণা তোমাদেরকে দেওয়া হয়েছে। যে প্রক্রিয়া উদ্ভিদ মাটি থেকে স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় খনিজ লবণ শোষণ করে তাকে খনিজ লবণ শোষণ বলে। আমরা বলেছিলাম মূলরোম অঞ্চলে পানি শোষণ ঘটে, কিন্তু কোষ সৃষ্টিকারী অঞ্চল বা বর্ধনশীল অঞ্চলে আসলে খনিজ লবণ শোষণ ঘটে। তাহলে পার্থক্যটা কি ক্লিয়ার? আচ্ছা, উদ্ভিদের খনিজ লবণ শোষণটা আবার দুই টাইপের। উদ্ভিদ সব খনিজ লবণকে বা খনিজ লবণ একটা সিস্টেমে শোষণ করে তা না, খনিজ লবণ আবার দুইটা আলাদা সিস্টেম আছে, সেগুলো বিস্তারিত নেই, তবে তোমাদেরকে জানানোর জন্য বলা হচ্ছে। একটা হচ্ছে সক্রিয় শোষণ আর একটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। সক্রিয় শোষণ হচ্ছে কিছু সিস্টেমেটিক ওয়ে আছে যেটাতে তোমার বিপাকীয় শক্তি খরচ হবে, আর নিষ্ক্রিয় শোষণ হচ্ছে পানির সাথে সাথেই খনিজ লবণ ভিতরে চলে যায় কিছু একটা, এটা একটা শোষণের সিস্টেম। দুইটা সিস্টেমই উদ্ভিদে থাকে। তো একটা হচ্ছে সক্রিয় শোষণ আর একটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। আর একটা জিনিস মনে রাখবে, উদ্ভিদ যখন খনিজ লবণ শোষণ করে, ধরো সোডিয়াম ক্লোরাইড একটা লবণ, এই লবণটা পুরোপুরি উদ্ভিদ গিলে ফেলতে পারবে না। ঠিক আছে, এই যে আশপাশে পানি আছে মাটিতে, এই পানিতে কিন্তু খনিজ লবণটা দ্রবীভূত অবস্থায় আছে। আর একটা লবণ যখন দ্রবীভূত হয়, ঠিক আছে, তোমরা হয়তো অনেকে এটা জানো না, জেনে রাখো, তুমি যখন লবণ, খাবার লবণ NaCl সোডিয়াম ক্লোরাইড পানিতে মেশাও, তখন কিন্তু সোডিয়াম ক্লোরাইড অণুগুলো ভেঙে যায়, ভেঙে গিয়ে সোডিয়াম আর ক্লোরিন এই আলাদা হয়ে যায়, দুইটা আয়নে আলাদা হয়ে যায়, সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিনের নেগেটিভ আয়ন, যেটাকে আমরা ক্লোরাইড আয়ন বলি। সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন আলাদা হয়ে যায়, আলাদা হয়ে দ্রবীভূত হয়। তুমি যে পানির সাথে যে লবণটা মিশে গেল, এটা কেন হলো? কারণ অণুগুলো মানে অনেকভাবে হতে পারে। তো আয়নিক যৌগগুলোর ক্ষেত্রে যে যৌগগুলোর ভিতরে আয়ন আছে, সোডিয়াম আয়ন, ক্লোরিন আয়ন, আয়নে ভেঙে গিয়ে পানিতে এরা দ্রবীভূত হয়। তো উদ্ভিদ সরাসরি লবণের অণুকে শোষণ করে না, আয়ন হিসাবে শোষণ করে। এটা তোমরা জেনে রাখো।
আচ্ছা, সক্রিয় নিষ্ক্রিয় শোষণের আলোচনা করি। সক্রিয় শোষণ হচ্ছে যে ধরনের শোষণে বিপাকীয় শক্তির প্রয়োজন ঘটে তাকে সক্রিয় শোষণ বলে। আর নিষ্ক্রিয় শোষণ হচ্ছে যে শোষণে বিপাকীয় শক্তির প্রয়োজন নেই তাকে নিষ্ক্রিয় শোষণ বলে। মানে উদ্ভিদকে আলাদা করে কোষের ক্রিয়া বিক্রিয়া ঘটিয়ে কিছু শক্তি খরচ করতে হয় সক্রিয় শোষণে, আর নিষ্ক্রিয়তে শক্তি খরচ করা লাগে না। আর সক্রিয় শোষণ যখন ঘটে কোনো উদ্ভিদে বেশি বেশি, তখন সেটা কিন্তু শ্বসনের হারকে, মানে উদ্ভিদ যে শক্তি তৈরি করে শ্বসন প্রক্রিয়ায়, সেই তৈরি করার প্রক্রিয়াটাকে কিন্তু প্রভাবিত করে। সক্রিয় শোষণ চললে কি হবে, উদ্ভিদের শ্বসন বেড়ে যাবে। কিন্তু নিষ্ক্রিয় শোষণের সাথে কিন্তু শ্বসনের কোনো সম্পর্ক নেই। একটা হচ্ছে শ্বসন, একটা শোষণ। খেয়াল করবে, শ্বসন হচ্ছে উদ্ভিদের শক্তি তৈরির প্রক্রিয়া। শক্তি কিভাবে পায় উদ্ভিদ? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে গ্লুকোজ বা শর্করা জমা করা হয়েছে সেগুলো ভেঙে সে শক্তি পায়। তো ভাঙার প্রক্রিয়াটা হচ্ছে শ্বসন। তো শ্বসনের হারকে প্রভাবিত করে এই শোষণের ঘটনাটা, কারণ সক্রিয় শোষণ করতে গেলে আমার শক্তি খরচ করতে হবে। আচ্ছা, সক্রিয় শোষণ কিন্তু পানি শোষণের তুলনায় ব্যতিক্রমধর্মী পদ্ধতি। ঠিক আছে, বিভিন্ন প্রক্রিয়ায় সক্রিয় শোষণ ঘটে, এটা কিন্তু পানি শোষণের সাথে সম্পর্ক নাই। কিন্তু নিষ্ক্রিয় শোষণ কিন্তু পানির সাথেই খনিজ লবণ শোষণ ঘটে। ঠিক আছে, মূল দ্বারা পানির সাথেই ঘটনাটা ঘটে, তাই এটা নিষ্ক্রিয় শোষণ। আচ্ছা, এই অধ্যায়ে যা যা শিখতে হবে সে সম্পর্কে তোমাদেরকে একটু বলা হয়েছে। ব্যাপন, অভিস্রবণ, প্রসেদন, ইমাইবিশন, পানি, উদ্ভিদের পানি শোষণ, হাইড্রোফিলিক পদার্থ, এই জিনিসগুলোর সংজ্ঞা আমাদের জানতে হবে। আমাদের জানতে হবে ব্যাপন অভিস্রবণের পার্থক্য কি, দুটি দ্রবণের মধ্যে অবস্থিত পর্দা কয় প্রকার, 3 প্রকার, উদাহরণ দিতে হবে, উদাহরণগুলো জানতে হবে, যেটা আমরা প্রথম ক্লাসে বলেছি। কিশমিশ পানিতে ভিজিয়ে রাখলে ফুলে ওঠে কেন, এটাও আমরা আলোচনা করেছি। প্রসেদনের প্রকারভেদ, পত্ররন্ধ্রের চিত্র, এটা দ্বিতীয় ক্লাসে ছিল। পার্থক্য শিখতে হবে জাইলেব এবং ফ্লোয়েমের, সক্রিয় শোষণ এবং নিষ্ক্রিয় শোষণে, যেটা আমরা আজকে দেখলাম। তারপরে কি, ব্যাপন আর অভিস্রবণের গুরুত্ব আমাদের আলোচনা করতে হবে। প্রসেদনকে কেন প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়, এই প্রশ্নের উত্তর শিখতে গেলে আমাদের প্রসেদনের উপকারিতা অপকারিতা সবই চলে আসবে। আবার উদ্ভিদ কিভাবে পানি ও খনিজ লবণের পরিবহন ঘটে, যেটা আমরা আজকে আলোচনা করলাম, এটাও কিন্তু ঘ এর উপযোগী একটা প্রশ্ন। তাহলে আমরা এর মাধ্যমে অধ্যায়ের আলোচনা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।